বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করতে চলেছি সাউথের একটি নতুন সাসপেন্স থ্রিলার মুভি 11 কে। এই মুভির মধ্যে অনেকগুলোই টুইস্ট এবং টার্ন রয়েছে, এমনকি এই মুভির এন্ডিং কে কেউ প্রেডিক্ট করতেও পারবে না। চলুন এবার এই মুভির কাহিনীকে শুরু করা যাক। এই মুভিটির কাহিনী শুরু হয় চেন্নাইয়ের একটি খুবই খালি জায়গা থেকে, যেখানে একটি মাস্ক পরে থাকা মানুষ নিজের গাড়ি থেকে বাইরে চলে আসে এবং তার গাড়ির মধ্যে একটি মানুষের ডেড বডি পড়েছিল, যার উপরে সে পেট্রোল চড়িয়ে তাকে পুরোপুরি ভাবে জ্বালিয়ে দেয়। ওই ডেড বডিকে এমন ভাবেই পুড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে কেউ বুঝতেই পারতো না ওই ডেড বডিটি আসলে কার। এরপরে ওই ডেড বডির সম্বন্ধে পুলিশেরা জানতে পেরে যায়, কিন্তু এখানেই দেখার বিষয় হলো এই যে পুলিশ কি ওই মার্ডারারকে ধরতে পারবে। অন্যদিকে আমরা একটি ব্যাংকের সিনকে দেখতে পাই, যেখানে কয়েকটি বদমাইশ লোক নিজেদের মুখের মধ্যে মাস্ককে পরে নিয়ে এবং বন্দুকের সাহায্যে ওখানে সমস্ত লোকগুলোকেই বন্দি বানিয়ে ওই ব্যাংকের সমস্ত টাকাকেই লুটে নেওয়ার চেষ্টা করতে থাকে। এখানেই ম্যানেজার ভয় পেয়ে গিয়ে লকারকে খুলে দিয়ে ওই লোকগুলোকে টাকা দিয়ে দিচ্ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে যখন সিকিউরিটি গার্ড একটি লোকের উপরেই অ্যাটাক করে তার কাছ থেকে বন্দুককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখনই মাস্ক পরে থাকা ওই লোকটি সিকিউরিটি গার্ডকেই সোজাসুজি গুলি মেরে দেয়। এরপরে তারা ব্যাংকের মধ্যে থেকে সমস্ত টাকাকে নিয়ে ওই জায়গা থেকে পালিয়ে যায়। এই খবরকেই যখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অরবিন্দ পেয়ে যায়, তখন সে এই ব্যাপারে ইনভেস্টিগেট করতে শুরু করে দেয়। সে কোন রকম খোঁজাখুঁজিকে না করে ওই মাস্ক পরে থাকা গুন্ডাদের কাছে এসে যায়, কিন্তু ওই সমস্ত গুন্ডাগুলো অরবিন্দকে এই জায়গার মধ্যে দেখে পুরোপুরি ভাবে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারছিল না অরবিন্দ আসলে তাদের লোকেশনকে কেমন ভাবে খুঁজে পেল। তখনই অরবিন্দ বলতে থাকে আইনের হাত অনেক লম্বা হয়ে থাকে। এটি আসলে কোন রকম ডায়লগ নয়, বরং এটি হলো আসল সত্যতা। এর আগেও অনেকগুলো ব্যাংকে লুটেছ মাস্ককে পরে। এই জন্য আমাদের আন্ডার কভার এজেন্ট গুলো ব্যাংকের মধ্যে থাকা জুয়েলারির ভেতর ট্র্যাকিং ডিভাইসকে লাগিয়ে দিয়েছিল, যে জুয়েলারি গুলোকে তোমরা এখানে চুরি করে নিয়ে চলে এসেছ, এবং এই জন্য আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য এখানে এসে গিয়েছি। এরপরে অরবিন্দ ওই লোকগুলোকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। এরপরে অরবিন্দ ওখানের মধ্যে বাকি সমস্ত পুলিশদেরকেও ডেকে নিয়ে ওই গুন্ডগুলোকে অ্যারেস্ট করে নেয়। এখানে আমরা জানতে পারি অরবিন্দের একটি রেকর্ড রয়েছে। সে আজ পর্যন্ত যেই কেসের মধ্যে হাত দিয়েছে সে সেই সমস্ত কেসগুলোকেই পুরোপুরি ভাবে সলভ করে দেয়, এবং সেই সমস্ত কেস যেগুলোকে সলভ করা খুবই বেশি একটি মুশকিল কাজ, অরবিন্দ সেই সমস্ত কেসগুলোকেও অতি সহজেই সলভ করে নিত। এই জন্য অরবিন্দ মানুষদের মধ্যে খুবই জনপ্রিয় হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ওই মাস্ক পরে থাকা লোকটি একের পর এক লোককে মেরে তাদেরকে জ্বালিয়ে দিচ্ছিল, এবং ওই মাস্ক পরা লোকটি এখনো পর্যন্ত 6টি লোকের হত্যাকে করে দিয়েছিল, এবং ওই লোকটি সমস্ত মানুষদেরকেই একই পেটামের সাহায্যেই মারছিল। এই কেসকে নিয়ে কাজ করছিল অফিসার কুমার, যে এখনো পর্যন্ত কোনো কিছুরই কোন রকম সন্ধানকে পায়নি। সে এখনো জানতে পারেনি অপরাধী আসলে কে, এবং সে কেন বা কিসের জন্য এই কাজকে করছে। এমনকি সে ওই সমস্ত লোকগুলোকেও বুঝতে পারছিল না যাদেরকে সে হত্যা করেছে। এই জন্যই উপরের মধ্যে থাকা লোকগুলো কুমারের উপর প্রেসার দিতে শুরু করে। কিন্তু তখনই একদিন কুমারের কাছে একটি অজানা নাম্বার থেকে কল এসে যায়, যাকে একটি লোক অজানা লোকেশনের মধ্যে ডেকে নেয়। সে বলতে থাকে ওখানে আরেকটি ডেড বডিকে খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু ওখানে যাওয়ার পরেই ওই মাস্ক পরে থাকা লোকটি কুমারের গাড়িকে পিছু করতে শুরু করে দেয়, এবং কুমার যখনই তার হাত থেকে বাঁচার চেষ্টা করতে থাকে তখনই তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে কুমারকে খুব তাড়াতাড়ি হসপিটালের মধ্যে অ্যাডমিট করা হয়। কুমারের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে যার ফলে সে ওই কেসকে আর কন্টিনিউ করতে পারবে না। এই জন্যই ওই কেসকে সলভ করার দায়িত্ব অরবিন্দকে দেওয়া হয়, এবং এটি অরবিন্দের জন্য সব থেকে কঠিন একটি কেস ছিল, কারণ এর থেকে আগে পর্যন্ত পুলিশদের সামনে কখনোই এমন ধরনের কেস আসেনি। অরবিন্দের সাথে তার একটি অ্যাসিস্ট্যান্টও ছিল, যার নাম ছিল মনোহর, যে কুমারের সাথে মিলেই এই কেসকে ইনভেস্টিগেট করছিল। এই জন্যই মনোহর অরবিন্দকে এই কেসের সম্বন্ধে সবকিছুই বলতে থাকে। সে বলতে থাকে অপরাধী এই জায়গার মধ্যে কোন রকম প্রমাণকেই ছেড়ে যায়নি, এই জন্যই মনে হচ্ছে তাকে ধরতে পারা একটি ইম্পসিবল কাজ। কিন্তু তখনই অরবিন্দ বলতে থাকে আসলে পারফেক্ট ক্রাইম এক্সিস্টই করে না, আসলে এই সমস্ত জিনিসগুলো আমাদের চোখের ধোঁকা, সামনের জিনিসগুলোকে আসলে আমরা দেখি না। তখনই মনোহরের কাছে তার ঘর থেকে কল এসে যায়। এরপরে সে তাড়াতাড়ি নিজের ঘরের মধ্যে পৌঁছে যায়, কারণ তার ছোট ছেলেটি কোন রকম খাবারকে খেতে চাচ্ছিল না। মনোহর এখানে অরবিন্দকে বলতে থাকে কিছু সময় আগেই আমার ওয়াইফ এই পৃথিবী থেকে চলে গিয়েছে, এবং তখন থেকে আমার ছেলে সব সময় দুঃখী থাকে। আমি সারাদিনই তো কাজের মধ্যেই থাকি, এই জন্য আমি কোন রকম টাইম কেউ তাকে দিতে পারি না। এই জন্য আমি নিজের ছেলেকে সামলানোর জন্য এখন আমাকে ঘর যেতে হবে। এর পরের সিনে যখন অরবিন্দ পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল, তখন রাস্তার মধ্যেই তার গাড়ি খারাপ হয়ে যায়। তখনই সে রাস্তার মধ্যে একটি গাড়িকে থামিয়ে সে গাড়িটির কাছ থেকে লিফটকে চেয়ে নেয়, কিন্তু গাড়ির মধ্যে সঞ্জনা নামক একটি মেয়েকে দেখে তার মুড পুরোপুরি ভাবেই খারাপ হয়ে যায়। সে মনে করতে থাকে এই মেয়েটি তার মাথাকে এখন খারাপ করে দিবে। আমরা কিছু সময় আগের ঘটনাকে দেখতে পাই, যেখানে আমরা সঞ্জনা
সঞ্জনা নামক মেয়েটির সাথে তার দেখা করার দৃশ্যকে দেখতে পায়। আসলে সঞ্জনা একটি রেস্টুরেন্টের মধ্যে এসেছিল, কারণ ওখানে তার সাথে দেখা করার জন্য একটি ছেলে আসতে চলেছিল, যাকে তার মাতা পিতা বিয়ে করার জন্য বেছে নিয়েছিল। সঞ্জনা আগে থেকে জানতো ওই ছেলেটি একটি গ্রে শার্টকে পরে থাকবে, এই জন্যই সে গ্রে শার্ট পরে থাকা লোকটির টেবিলের কাছে গিয়ে বসে পড়ে এবং ওই লোকটি আসলে আর কেউ নয় বরং অরবিন্দি ছিল। সে অরবিন্দের শার্টকে দেখে তাকেই পাত্র বলে মনে করতে শুরু করে, কিন্তু সঞ্জনার বাবা মা অন্য একটি ছেলেকেই দেখে রেখেছিল, যাকে নিয়ে সঞ্জনার বিয়ে ঠিক হচ্ছিল। সঞ্জনা অরবিন্দকে প্রথমবার দেখেই ভালোবাসায় পড়ে যায়, কিন্তু এখানেই অরবিন্দ বলতে থাকে, তুমি আসলে যাকে মনে করছো আমি সেই লোকটি নয়। কিন্তু সঞ্জনা তো তার পিছনেই পড়ে গিয়েছিল। সে বলতে থাকে, তুমি এখন যেই হোক না কেন, আমি তো এখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি এবং আমি তোমার সাথেই বিয়েকে করব। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে কয়েকটি গুন্ডা এসে যায়, যারা অরবিন্দকেই মারার জন্য এসেছিল, কারণ ওই গুন্ডাগুলোর বসকে অরবিন্দ ধরে নিয়ে তাকে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। এখানেও অরবিন্দ ওই সমস্ত গুন্ডাগুলোকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। তখনই সঞ্জনা বুঝতে পেরে যায় অরবিন্দ আসলে একটি পুলিশ অফিসার, যার ফলে সে অরবিন্দের আরো পিছনে পড়ে যায়, কিন্তু অরবিন্দ তাকে ইগনোর করে ওই জায়গা থেকে চলে যায়। এখানে প্রেজেন্ট টাইমের মধ্যে অরবিন্দের কাছে কোন রকম রাস্তা না থাকার জন্যই তাকে সঞ্জনার কাছ থেকে লিফট নিয়ে নিতে হয়, যার ফলে সঞ্জনা তো খুবই খুশি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ওই মাস্ক পরে থাকা মার্ডারের লোকটি বাস স্টপের মধ্যে থাকা একটি লোকের কাছে এসে যায়। সে সব থেকে প্রথমে তাকে বিদ্যুতের ঝটকা লাগিয়ে তাকে অজ্ঞান করে দেয়। এরপরে সে তাকে নিজের গাড়ির মধ্যে ঢুকিয়ে তাকে ওই জায়গা থেকে নিয়ে চলে যায়, পুরোপুরি একটি সাইকোপ্যাথ কিলারের মতো, যে মানুষদেরকে টর্চার করতে খুবই ভালোবাসে। এই জন্যই পরের দিন ওই বাস স্টপেজের মধ্যে থাকা লোকটির উড়ে যাওয়া ডেড বডিকে দেখতে পাওয়া যায়। ওই ডেড বডিকে আসলে বন্ধ থাকা একটি ফ্যাক্টরির মধ্যে পড়ে থাকতে দেখতে পাওয়া যায় এবং ওই ডেড বডিকে ফরেন্সিকের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবং এখানে এই কেসের সব থেকে বড় এবং সব থেকে প্রথম ক্লুকে পাওয়া যায়। আসলে ওই ডেড বডিটির এক প্রকারের নি সার্জারি হয়েছিল, এই জন্য ওই ডেড বডির ভেতর থেকে সার্জারি প্লেটকে পেয়ে যায় ডক্টররা, যার মধ্যে একটি কোম্পানির নামও লেখা ছিল এবং এর সাহায্যে জানতে পারা যেত এই ডেড বডিটি আসলে কার। এরপরে অরবিন্দ ডাক্তারের সাথে দেখা করে ওই সার্জারি প্লেটের সম্বন্ধে সবকিছুকে জিজ্ঞাসা করতে শুরু করে এবং ওই ডক্টরটি বলতে থাকে ওই কোম্পানিটি আসলে ওই প্লেটটিকে টোটাল 40টি বানিয়েছিল। এই জন্য আমি অন্য একটি হসপিটালের সাথে কথা বলে যাদেরকে ওই সমস্ত প্লেটগুলো দেওয়া হয়েছিল তাদের ডিটেলসকে আমি সেন্ড করছি। এই কথাকে শোনা মাত্র অরবিন্দ ওই ডক্টরকে ধন্যবাদ বলে। কিন্তু ওই হসপিটালের মধ্যে অরবিন্দ মনোহরকেও দেখতে পায়, যে ডক্টরের সাথে কথা বলে খুবই চিন্তার মধ্যে পড়ে গিয়ে হসপিটাল থেকে চলে যায়। অরবিন্দ মনোহরকে কোনো কিছু না বলেই ডক্টরের কাছে পৌঁছে গিয়ে মনোহরের কি হয়েছে সেটির সম্বন্ধে সে জানতে শুরু করে। তখনই ডক্টর তাকে বলতে থাকে মনোহরের আসলে বুকের মধ্যে একটি অদ্ভুত ধরনের রোগ রয়েছে, যার জন্য তাড়াতাড়ি তার হার্টকে ট্রান্সফার করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে সে কোন রকম হার্ট ডোনারকেই খুঁজে পাচ্ছে না এবং যদি তাড়াতাড়ি তার হার্ট ট্রান্সফার না হয় তাহলে তার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। অরবিন্দ এই কথাকে শোনা মাত্র তারও মন কিছুটা খারাপ হয়ে যায়, কারণ মনোহর প্রথম থেকেই তার ছেলেকে নিয়ে টেনশন করছিল এবং সেও খুব তাড়াতাড়ি এই দুনিয়া থেকে চলে যেতে চলেছে। এরপরে ডক্টর অরবিন্দকে ওই 40টি লোকের ডিটেলসকে সেন্ড করে দেয়। ওই সমস্ত লোকগুলোর প্রোফাইলকে ভালো করে দেখার পর অরবিন্দ 7টি এমন লোককে সিলেক্ট করে নেয় যার উপরে সে সন্দেহ করছিল এবং সে মনে করতে থাকে এগুলোরই মধ্যে কেউ হতে পারে যাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এরপরে অরবিন্দ এক এক করে ওই 7টি লোকের সাথেই দেখা করার জন্য চলে যায়। এখানে 6টি লোক তো জীবন্ত ছিল, কিন্তু যখনই সে 7ম লোক অর্থাৎ শুভঙ্করের কাছে পৌঁছে যায় তখন অবাক করার কথা হলো এই যে সেও এই জায়গার মধ্যে বেঁচে রয়েছে, এমনকি তার অ্যাঙ্কেলের মধ্যে সার্জারির চিহ্ন রয়েছে। অরবিন্দ তাকে সমস্ত কিছুই জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু যখনই সে শুভঙ্করকে কোন রকম কোশ্চেনকে জিজ্ঞাসা করতে যায় তখনই সে কিছুটা পরিমাণে ভয় পেয়ে সবকিছুর উত্তর দিতে শুরু করে। মনে হচ্ছিল সে যেন কিছুকে লুকোচ্ছে। এরপরে অরবিন্দ তাকে জল আনার জন্য বলে দেয় এবং এই সময়ের মধ্যে অরবিন্দ তার ঘরকে খুবই ভালোভাবে লক্ষ্য করতে থাকে। এরপরে সে ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে। এর পরের সিনে আমরা আবার একটি জ্বলন্ত লোকের ডেড বডিকে দেখতে পাই এবং ফরেন্সিক ডক্টর হিসাবে ওই ডেড বডিটি একটি মেয়ের ছিল, তার সম্বন্ধে কেউই কোন রকম কথাকে জানে না। এমনকি কেউ পুলিশ স্টেশনের মধ্যে কোনো মেয়ের হারিয়ে যাওয়ারও কোন রকম কেসকে ফাইল করেনি, এমনকি ওই মেয়েটির কেউ কোন রকম খোঁজকেই করছে না। এরপরে অরবিন্দ একটি ভিখারির সম্বন্ধে জানতে পেরে যায় যে অদ্ভুত কথাগুলোকে বলছিল। সে বলতে থাকে কালকে রাতে বাস স্টপেজের সামনে একটি মাস্ক পরা থাকা লোক একটি মেয়ের উপর অ্যাটাক করে। এরপরে ওই লোকটি ওই মেয়েটিকে ধরে নিয়ে গাড়ির সাহায্যে ওই জায়গা থেকেই চলে যায়। অরবিন্দ ওখানে ওই ভিখারিকে জিজ্ঞাসা করে তুমি কি ওই মেয়েটিকে চিনতে পারবে, যার উত্তরে ভিখারিটি বলতে থাকে আমি ওই মেয়েটিকে আগেও দেখেছিলাম, যে ডেলি নিজের স্কুটারকে ব্যবহার করে আসা যাওয়া করত, কিন্তু
এই কথাকে শোনা মাত্র অরবিন্দ অবাক হয়ে যায়, কারণ মেয়েটির কাছে যেহেতু একটি স্কুটি ছিল তাই সে কেন বাস স্টপেজের মধ্যে দাঁড়িয়েছিল। এমন কি হতে পারে তার স্কুটার খারাপ হয়ে গিয়েছিল, যার ফলে তাকে বাসকে ধরার জন্য বাস স্টপেজের কাছে যেতে হয়। এই জন্য এটি হতে পারে যে ওই মেয়েটি আশেপাশের মধ্যে থাকা কোনো রিপেয়ারিং সেন্টারকেই তার স্কুটিকে ঠিক করার জন্য দিবে। এখানে অরবিন্দ আশেপাশের সমস্ত জায়গার মধ্যে পৌঁছে গিয়ে ওই স্কুটারের সম্বন্ধে সবকিছুকে জিজ্ঞাসা করতে শুরু করে। তখনই সে একটি মেয়ের স্কুটারকেও দেখতে পেয়ে যায়। ওই গ্যারেজের রিপেয়ারিং এর লোকটি বলতে থাকে স্কুটিটি আসলে যে মেয়েটি সে আসলে তাকে বলেছিল সে কালকে এসে এই স্কুটিটিকে নিয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত ওই মেয়েটি এখনোই আসেনি। এরপরই অরবিন্দ ওই স্কুটিকে চেক করতে শুরু করে দেয়, যেখানে তারা ডকুমেন্টের সাহায্যে যার এই স্কুটিটি ছিল তার নাম এবং তার ঠিকানাকে তারা পেয়ে যায়। আসলে ওই মেয়েটির নাম ছিল মীরা। এই জন্য অরবিন্দ মীরার ঘরের মধ্যে পৌঁছে যায়, কিন্তু সে ওই ঘরের মধ্যে এসে যাওয়ার পর সে মীরাকে তো দেখতে পেয়ে যায়। এই জন্য সে এটিকে দেখে আবার অবাক হয়ে যায়। সে মনে করতে থাকে এটি কিভাবে সম্ভব। তখনই কনস্টেবল বলতে থাকে কালকে এই মেয়েটি পুলিশ স্টেশনে এসেছিল নিজের কুত্তার হারিয়ে যাওয়ার রিপোর্টকে লেখানোর জন্য, কিন্তু মীরার ঘরকে চেক করার পর অরবিন্দ এটিকে জানতে পেরে যায় যে ঘরের মধ্যে এমন কোনো কিছুই ছিল না যেটি কুকুরের সাথে যুক্ত ছিল। অর্থাৎ মীরা এখানে মিথ্যে কথা বলছে, তার কাছে তো আসলে কোন রকম কুকুরই ছিল না। তাহলে সে কোন জিনিসের জন্য পুলিশ স্টেশনকে গিয়েছিল রিপোর্টকে লেখার জন্য। এরপরে সে মীরাকে সমস্ত সত্য কথাকেই বলার জন্য বলে এবং সে কি লুকোচ্ছে সেটিকেও তারা বলার জন্য বলে, নাহলে তার সাথে ভালো কিছুই ঘটবে না। এরপরে বাকি কয়েকটি অফিসার মীরার ঘরের মধ্যে তার কয়েকটি ফটোকে খুঁজে পেয়ে যায়, যার সাহায্যে অরবিন্দ এটিকে জানতে পেরে যায় যে মীরার আসলে একটি জুড়বা বোনও ছিল এবং তারা একটি টুইন নামক স্কুলের মধ্যেই পড়াশোনা করত। অর্থাৎ যাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল সে মীরা ছিল, কিন্তু তার জুড়বা বোন নিজেকেই মীরা বলছিল। এই জন্যই সে মীরার বোন এবং শুভঙ্করকে সবকিছুকেই জিজ্ঞাসা করার জন্য পুলিশ স্টেশনের মধ্যে ডেকে নেয়, কারণ পুলিশেরা শুভঙ্করের ঘরের কাছ থেকেও একটি ফটোকে পেয়েছিল, যার সাহায্যে অরবিন্দ এটিকে জানতে পেরে যায় যে শুভঙ্কর আসলে ওই টুইন স্কুলের মধ্যেই পড়াশোনা করত। তারও একটি জুড়বা ভাই রয়েছে, এই জন্য হয়তো তাদের দুজনের মধ্যে কোনো না কোনো রকম কানেকশন থাকবে। শুভঙ্করকে কিছুটা পরিমাণে জোর দেওয়ার পর সে সবকিছুকে বলার জন্য তৈরি হয়ে যায়। সে বলতে থাকে তার একটি জুড়বা ভাই ছিল যার নাম ছিল শুভঙ্কর এবং তারই আসলে একটি অপারেশন হয়েছিল, যে সার্জারি প্লেটের সম্বন্ধে আপনি আমাকে বলেছিলেন, কিন্তু কিছুদিন আগেই আমার কাছে একটি অজানা নাম্বার থেকে কল এসে যায়, যেখানে একটি মাস্ক পরে থাকা লোক আমার ভাইকে বন্দি বানিয়ে নেয় এবং সেই আমাকে ধমকি দিয়ে বলতে থাকে আমি যেই সমস্ত কথাগুলোকে বলবো সেগুলোকেই যেন আমি শুনি, নাহলে সে আমার ভাইকেই মেরে দিত। এই জন্যই সে আমাকে একটি খালি জায়গার মধ্যেই ডেকে নেয়, যেখানে একটি লোকের উপর কাপড়কে বেঁধে তাকে বন্দি রাখা হয়েছিল। এরপর ওই মাস্ক পরে থাকা লোকটি বলতে থাকে ওই জায়গার মধ্যে যেই গানটি পড়ে রয়েছে সে যেন ওই বন্দুককে ব্যবহার করে বস্তার মধ্যে থাকা ওই লোকটিকেই মেরে দেয়, নাহলে আমি তোমার ভাইকেই এখানে মেরে দেবো। জন্য আমি এখানে বাধ্য হয়ে গিয়ে ওই লোকটিকেই বন্দুক দিয়ে মেরে দিই এবং আমি যখন ঘরের মধ্যে চলে আসি তখন ওই মাস্ক পরে থাকা লোকটি আমাকে একটি ভিডিও পাঠায়, যেই ভিডিওর সাহায্যে আমি জানতে পারি যে আমি নিজেই নিজের ভাইকে মেরে দিয়েছি। আসলে সে বস্তার মধ্যে যেই লোকটিকে শুট করেছিল সেই আসলে শুভঙ্কর ছিল। ওই মাস্ক পরে থাকা লোকটি আমার হাতের সাহায্যেই আমার ভাইকে মেরে দেয়। এরপরে সে ওই ভিডিওটিকে নিজের কাছে রেখে নেয় এবং ওই ভিডিওর সাহায্যে সে আমার সাথে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং সে বলতে থাকে এখন থেকে তাকেই তার ভাইয়ের জায়গা অর্থাৎ শুভঙ্করের জায়গাকে নিতে হবে এবং সবাইকেই বলতে হবে তার কোন রকম জুড়বা ভাই নেই, এবং এই কথাটিকে যদি আমি ভুলবশত পুলিশকে বলে দিই তাহলে সে ওই ভিডিওর সাহায্যে আমাকে ব্ল্যাকমেল করে আমাকে পুলিশের হাতেই ধরিয়ে দিবে এবং এই জন্য আমি প্রথমবারের জন্য আপনাকে মিথ্যে কথা বলেছিলাম আমি আসলে শুভঙ্কর বলে। সেম এই কাহিনীটিও মীরার বোনও বলতে থাকে, সে বলতে থাকে সে নিজের হাতের সাহায্যে তার বোনকে মেরে দেয়। সে আরো বলতে থাকে সে পুলিশ স্টেশনের মধ্যে এসে কমপ্লেন করার চেষ্টাও করেছিল, কিন্তু ওই মাস্ক পরে থাকা লোকটি আমাকে থামিয়ে দেয় এবং সে বলতে থাকে তুমি যদি পুলিশের কাছে যাও তাহলে আমিও তোমাকে মেরে দেব। সে আমার উপরে সব সময় নজর রাখে, এই জন্য আমি কুকুরের মিসিং রিপোর্টকে পুলিশ স্টেশনের মধ্যে ফাইল করে দিই যাতে পুলিশরা কোন রকম সন্দেহ করতে না পারে। তখনই অরবিন্দ তাদের দুজনকে জিজ্ঞাসা করে তোমাদের দুজনের মধ্যে কি কোন রকম কানেকশন রয়েছে? আমি মনে করি ওই মাস্ক পরে থাকা লোকটি তোমাদের দুজনকে খুব ভালোভাবেই জানে, এই জন্য সে পারফেক্ট ভাবে এখানে প্ল্যান কেউ বানাতে পেরেছিল। তারা দুজনেই বলতে থাকে আমরা দুজন এবং আমাদের টুইন ভাই বোন গুলো টুইন স্কুলের মধ্যেই পড়াশোনা করতাম। এখানে অরবিন্দ বলতে থাকে তোমরা কি কারো উপরে সন্দেহ করছো? এমন কেউ যে তোমাদের শত্রু হতে পারে?
যে রেগে গিয়ে হয়তো এই সমস্ত কাজগুলোকে করেছে। তারা দুজনেই বলতে থাকে বেঞ্জামিন নামক একটি ছেলে আমাদের স্কুলের মধ্যে পড়তো, আমরা আসলে তার উপরেই সন্দেহ করছি। এরপরে অরবিন্দ মীরার বোনের ফোন থেকে সঞ্জনার ছবিকেও পেয়ে যায়। মীরার বোন এখানে বলতে থাকে এরাও নিজের জুড়বা বোনের সাথে ওই টুইন স্কুলের মধ্যে পড়াশোনা করত। এরপরে অরবিন্দ ওই টুইন স্কুলকেই সন্দেহ করতে শুরু করে এবং সে মনে করতে থাকে এখনো পর্যন্ত আসলে যেই সমস্ত লোকগুলোকে মেরে দেওয়া হয়েছে তারা হয়তো ওই টুইন স্কুলের মধ্যেই পড়াশোনা করতো। ওই স্কুলের মধ্যে শুধুমাত্র টুইন বাচ্চারাই পড়াশোনা করতে পারত। ব্ল্যাক মাস্ক পরে থাকা লোকটি সমস্ত টুইন বাচ্চাদের সাথেই এই জিনিসটি করতে থাকে। সে টুইন বাচ্চাদের ভাই বোনকেই মেরেই এই কেসকে নিচের মধ্যে দাবিয়ে দেয়, যার ফলে কেউ হারিয়ে যাওয়ার কোন রকম খবরও আসেনি। এই জন্যই ভিকটিমের কোন রকম পরিচয় বাইরে আসতো না। এরপরে অরবিন্দ পৌঁছে যায় টুইন স্কুলের মধ্যে, যাতে সে জানতে পারে বেঞ্জামিন আসলে কে এবং সেই তো আসলে মার্ডারার নয় তো। অরবিন্দ টুইন স্কুলের মধ্যে পৌঁছে গিয়ে ওখানে প্রিন্সিপাল দীপিকার সাথে দেখা করে এবং সে তাকে বেঞ্জামিনের সম্বন্ধে সবকিছুকেই বলার জন্য বলে দেয়। এরপরেই দীপিকা বেঞ্জামিনের সম্বন্ধে সবকিছুই বলতে শুরু করে দেয়। আসলে দীপিকা এবং তার হাজবেন্ড মিলে একটি টুইন স্কুলকে খুলেছিল, যেখানে শুধুমাত্র টুইন বাচ্চারাই পড়াশোনা করতে পারত এবং এখানে তারা একটি ওভারকেও রেখেছিল, যেখানে তারা একটি স্টুডেন্টের টাকাকে নিয়ে দুটো স্টুডেন্টকেই পড়াশোনা করাতো। এমনই একদিনের ব্যাপার ছিল যেখানে চেন্নাইয়ে বাচ্চাদের মধ্যে চেস কম্পিটিশন চলছিল। দীপিকাও নিজেদের স্কুলের বাচ্চাকে নিয়ে ওই জায়গার মধ্যে এসেছিল। ওই কম্পিটিশনকেই বেঞ্জামিন জিতেছিল এবং বেঞ্জামিনের একটি ভাইও ছিল যার নাম ছিল ফ্রান্সিস। তারা আসলে খুবই গরিব ছিল, যাদের মাতা পিতা তাদের ছোট বয়সের মধ্যেই মারা যায়। এই জন্যই তারা সরকারি স্কুলের মধ্যেই পড়াশোনা করত। কিন্তু দীপিকার হাজবেন্ড মনে করতে থাকে তারা দুজনে আসলে খুবই ইন্টেলিজেন্ট। বেঞ্জামিন তো আসলে চেস মাস্টার ছিল, অন্যদিকে ফ্রান্সিসও পড়াশোনাতে খুবই ভালো ছিল। এই জন্যই তারা যদি এই দুটো বাচ্চাকে নিজেদের স্কুলের মধ্যে রেখে দেয় তাহলে তাদের স্কুলের নাম খুবই উপরে চলে যাবে। এই জন্যই তারা বেঞ্জামিন এবং ফ্রান্সিসকে নিজেদের স্কুলের মধ্যেই অ্যাডমিশন দিয়ে দেয়। তারা তাদেরকে ফ্রিতে পড়ানোর সাথে সাথে তাদেরকে থাকার জন্য ফ্রিতে বয়েজ হোস্টেলও দেয়। এখানে এসে গিয়ে ওই দুটো ভাই খুবই খুশিত ছিল। এখানে তারা দুজনেই নিজেদের ট্যালেন্টকে ব্যবহার করে সমস্ত টিচারেরই ফেভারিট স্টুডেন্টে পরিবর্তন হতে শুরু হয়ে যায়, যেখানে বাকি সমস্ত বাচ্চার বাবা মা তাদের বাচ্চাকে বোকা দিয়ে বলতে থাকে তারাও যেন বেঞ্জামিন এবং ফ্রান্সিসের মতো হতে পারে সেটিকে বলতো, যেটিকে বাচ্চারা একটু মাত্র পছন্দ করতো না। এই জন্য বাকি সমস্ত বাচ্চাগুলো বেঞ্জামিন এবং ফ্রান্সিসের উপর জ্বলতে শুরু হয়ে যায়। সব বাচ্চারাই তাদের সাথে কথা বলায় বন্ধ করে দেয় এবং ফ্রান্সিসের একটি অদ্ভুত ধরনের রোগ ছিল, সে অন্ধকারকে দেখে খুবই ভয় পেত। এই জন্যই বেঞ্জামিন কখনোই নিজের ভাইকে একা ছাড়তো না, অর্থাৎ বেঞ্জামিনের জন্য তার ভাই ছিল তার সব থেকে বড় জীবন। কিন্তু একদিন যখন সমস্ত বাচ্চাগুলোকে ল্যাবের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তখন অর্ধেক জুড়ো বাচ্চা একটি ল্যাবের মধ্যে চলে যায় এবং ওই জুড়ো বাচ্চার ভাই বোনগুলো অন্য একটি ল্যাবের মধ্যেই পৌঁছে যায়, যার ফলে বেঞ্জামিন এবং ফ্রান্সিসও আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু এই সুযোগকে কাজে লাগিয়ে বাকি বাচ্চারা ল্যাবের গেটকে বন্ধ করে ওখানে লাইটকেই বন্ধ করে দেয়, যাতে তারা ফ্রান্সিসকে ভয় পেতে দেখতে পায়, যার ফলে তাদের ঘৃণা যেটি বেঞ্জামিন এবং ফ্রান্সিসের দিকে ছিল সেটি কম হতে পারে। কিন্তু ওই বাচ্চাগুলো এই সম্বন্ধে কোন রকম চিন্তাই করেনি এর ফলে কতটা খারাপ কিছু ঘটতে পারে। বেঞ্জামিন যখন এই ব্যাপারে সবকিছুকে জানতে পেরে যায় তখন সে দরজাকে খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু কেউই আসলে কোন রকম দরজাকেই খোলেনি। দরজার বাইরে বেঞ্জামিন ফ্রান্সিসের জন্য কাঁদতে শুরু করে দেয়। অন্যদিকে ভেতরে ফ্রান্সিস জীবন এবং মৃত্যুর খেলাকেই খেলছিল, কিন্তু ওখানের মধ্যে থাকা কোনো বাচ্চায় ফ্রান্সিসের উপর কোন রকম দয়াকে দেখায়নি, কারণ তারা ফ্রান্সিসের ওই অবস্থাকে দেখে খুবই মজা নিচ্ছিল। ঈর্ষা তাদের মাথাকে এতটাই খারাপ করে দিয়েছিল যার ফলে তারা ফ্রান্সিসের যন্ত্রণাকে বুঝতেই পারছিল না। এর ফলে ফ্রান্সিসের ওই জায়গার মধ্যে মৃত্যু হয়ে যায়। সমস্ত বাচ্চার ঈর্ষার জন্যই ওই ছোট বাচ্চাটি মারা যায়। বেঞ্জামিন এই ব্যাপারটিকে ডাইজেস্ট করতেই পারেনি এবং দীপিকা বেঞ্জামিন এবং ফ্রান্সিসকে নিজের ছেলের মতোই মনে করত। তাকে তারা দুজনেই প্রিন্সিপাল বলার জায়গায় মা বলে রাখতো। এর ফলে দীপিকাও পুরোপুরি ভাবে ভেঙে পড়ে এবং এই ঘটনাটি ঘটেছিল বেঞ্জামিন এবং ফ্রান্সিসের জন্মদিনের দিন। এরপরে দীপিকা নিজের হাজবেন্ডকে বলতে থাকে এই ব্যাপারকে তাদের পুলিশকে জানানো উচিত, কিন্তু তার হাজবেন্ড এই কথাকে পরিষ্কার ভাবেই না বলে দেয়। সে বলতে থাকে এর ফলে তাদের স্কুলের নাম খুবই খারাপ হয়ে যাবে, এমনিতেও আমরা তাদেরকে থাকার জন্য ঘরকে দিয়েছিলাম, এমনকি আমরা তাদেরকে ফ্রিতেও পড়াশোনা করিয়েছিলাম। এই কথাকে বেঞ্জামিন লুকিয়ে লুকিয়ে শুনে নেয়। এমনিতেই ভাইকে হারানোর দুঃখ ছিল, এর উপরে সেই কথাকে আর সহ্য করতেই পারেনি। এই জন্য সে সারা জীবনের জন্যই ওই স্কুলকে ছেড়ে এখান থেকে চলে যায় এবং ওই সময়ের পর থেকেই দীপিকা বেঞ্জামিনকে আর কখনোই দেখেনি। শুভঙ্কর এবং মীরাও ওই ক্লাসের মধ্যেই পড়াশোনা করত এবং ফ্রান্সিসের মারা যাওয়ার সময় তারা ওই ল্যাবের মধ্যে উপস্থিত ছিল।
এই জন্যই তাদের ভাই বোনরা বেঞ্জামিনের উপরে সন্দেহ করেছিল। এরপরে অরবিন্দ দীপিকার কাছ থেকে ওই ক্লাসের মধ্যে থাকা সমস্ত বাচ্চারই ডিটেলস কে নিয়ে নেয় যারা বেঞ্জামিনের সাথে পড়াশোনা করত। সবার ডিটেলস থেকে অরবিন্দ তো এটিকে তো জানতে পেরে যায় যতগুলোই ডেড বডিকে খুঁজে পাওয়া গিয়েছে সেই সমস্ত দিনের সাথে ওই সমস্ত স্টুডেন্টের বার্থডে ডেটের সাথে ম্যাচ ছিল। ফ্রান্সিসও তার জন্মদিনের দিনই মারা গিয়েছিল। অর্থাৎ এখনো পর্যন্ত যতগুলো মানুষ মারা গিয়েছে তারা সবাই আসলে বেঞ্জামিনের ক্লাসমেট ছিল যারা ফ্রান্সিসকে ল্যাবের মধ্যে বন্দি করে দিয়েছিল এবং এরপরে তারা তাদেরকে মেরে দেয়। বেঞ্জামিন এক এক করে তার সমস্ত ক্লাসমেটদেরকেই মেরে দিচ্ছে। সে নিজের ভাইকে হারানোর যে দুঃখ পেয়েছিল সে ততটাই দুঃখ ওই সমস্ত স্টুডেন্টদের ভাই বোনকেই দিতে চায় যারা ফ্রান্সিসের সাথে এই খারাপ কাজটিকে করেছিল। কিন্তু এখনো দুটো বাচ্চা বেঁচে ছিল, একজন ছিল সঞ্জনা এবং তার বোন আঞ্জনা। আঞ্জনা ফ্রান্সিসের সাথেই ওই ল্যাবের মধ্যে ছিল, অন্যদিকে আঞ্জনা ছিল ফ্রান্সিসের সাথে। অর্থাৎ বেঞ্জামিন অঞ্জনাকে সঞ্জনার হাতের সাহায্যেই তাকে মারার চেষ্টা করবে। এরপরে ধীরেন এবং ধীরেজ নামক আরো দুটো জুড়বা বাচ্চা রয়েছে যার মধ্যে ধীরেন ফ্রান্সিসের সাথে ল্যাবের মধ্যে উপস্থিত ছিল, অন্যদিকে ধীরেজ বেঞ্জামিনের সাথে উপস্থিত ছিল ল্যাবের মধ্যে। তো ধীরেন মারা যাবে ধীরেজের হাতে। এই জন্যই অরবিন্দ সব থেকে প্রথমে সঞ্জনার ঘরের মধ্যে পৌঁছে যায়, যে সঞ্জনাকে সমস্ত কথাই বলে দিয়ে তাদেরকে মনোহরের ঘরের মধ্যেই লুকিয়ে দেয় যাতে বেঞ্জামিন তাদের দুজনকেই খুঁজে না পায়। এবং ততক্ষণের জন্যই তারা ধীরেন এবং ধীরেজকেও খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তারা অনেকটা সময় ধরেও খোঁজার পর তারা ধীরেন এবং ধীরেজকে খুঁজে পায়নি এবং তারা সব থেকে শেষে খুঁজে পেয়ে যায় ধীরেনের জ্বলন্ত ডেড বডি, অর্থাৎ বেঞ্জামিন একেও মেরে দিয়েছে। অরবিন্দ এই ঘটনাকেই দেখার পর সে খুবই রেগে যায়, দুঃখ প্রকাশ করছিল কারণ সে ধীরেনকে বাঁচাতে পারেনি। এই জন্য বেঞ্জামিন অঞ্জনার কাছে পৌঁছানোর আগে অরবিন্দকে এই জায়গার মধ্যে কিছু করতে হবে। কিন্তু এই সময়ের মধ্যে অফিসার কুমারেরও জ্ঞান ফেরত চলে আসে। এটাই আসলে সেই অফিসারটি ছিল যাকে প্রথমে বেঞ্জামিনের এই কেসের জন্য নিয়োগ করা হয়েছিল। কুমার অরবিন্দকে নিজের কাছে ডেকে নিয়ে বলতে থাকে, তোমাকে এখন থেকে সাবধান থাকা খুবই বেশি জরুরি, কারণ আমার অ্যাক্সিডেন্টকেও মাস্ক পরে থাকা লোকটি করিয়েছিল এবং যেহেতু তুমি তার কেসকে সলভ করছো এই জন্য সেও তোমাকে মারার চেষ্টা করবে। এই কথাকে শোনার পর অরবিন্দ কিছুটা তো ভয় পায়, কিন্তু সে নিজেও চাচ্ছিল যে তার সাথে যাতে একবারের জন্য বেঞ্জামিনের সামনা হোক। তখনই দীপিকা অরবিন্দকে কল করে বলতে থাকে, আমি তোমাকে বেঞ্জামিনের সম্বন্ধে আরো কিছু বলতে চাই, কিন্তু তোমাকে প্রমিস করতে হবে এই যে তুমি যেই জিনিসটিকে করবে তার সাথে সেটিকে তুমি শুধুমাত্র আইনের সাহায্যেই করবে, তুমি তার উপরে কোন রকম হাতকে উঠাবে না, কারণ সে খুবই ভালো মনের মানুষ ছিল। আমি প্রত্যেক বছরই ফ্রান্সিসের জন্মদিনের দিন তার কফিনের উপর ফুল রাখতে যাই, কিন্তু এর আগে থেকেই ওই জায়গার মধ্যে একটি ফুল থাকে যেটিকে সবসময় বেঞ্জামিনই রেখে যেত এবং কাল হলো ফ্রান্সিসের বার্থডে। এই জন্য বেঞ্জামিন ওই জায়গার মধ্যে অবশ্যই আসবে ফুলকে রাখার জন্য। এই জন্য তুমি ওই জায়গার মধ্যে এসে গিয়ে তুমি তাকে ধরতে পারো। এই জিনিসটি যথেষ্ট ছিল বেঞ্জামিনকে ধরার জন্য। এই জন্য অরবিন্দ রাতের মধ্যে কবরস্থানের মধ্যে পৌঁছে যায় এবং সে বেঞ্জামিনের জন্য অপেক্ষা করতে শুরু করে এবং তখনই ওখানে বেঞ্জামিন এসে যায় ওই কবরের মধ্যে ফুলকে রাখার জন্য। এখানে আমরা বেঞ্জামিনের প্রথমবারের জন্য মুখকে দেখতে পাই এবং ওই লোকটি আসলে আর কেউ নয় বরং মনোহর ছিল, যার ঘরের মধ্যে অরবিন্দ সঞ্জনা এবং অঞ্জনাকে লুকিয়ে দিয়েছিল এবং সেই আসলে বেঞ্জামিন ছিল। অরবিন্দ তাড়াতাড়ি তাকে ধরার চেষ্টা করতে থাকে, কিন্তু সে অরবিন্দের উপরেই অ্যাটাক করে ওই জায়গা থেকে চলে যায়। অরবিন্দ সোজা পৌঁছে যায় মনোহরের ঘরের মধ্যে যেখানে সঞ্জনা এবং অঞ্জনাকে বন্দি বানানো হয়েছিল। অরবিন্দ এই জায়গার মধ্যে কিছু করার আগেই মনোহর পেছন দিক থেকে তার উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে অরবিন্দ এখানে অজ্ঞান অবস্থার মধ্যে পড়ে যায়। এরপরে মনোহর অঞ্জনাকে নিয়ে এই জায়গা থেকে চলে যায়। জ্ঞান ফেরত চলে আসার পর অরবিন্দ সঞ্জনাকে নিয়ে অঞ্জনাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। তখনই তারা একটি বন্ধ হয়ে যাওয়া মলের মধ্যে বেঞ্জামিনের গাড়িকেই দেখতে পেয়ে যায়। অরবিন্দ যখন মলের মধ্যে পৌঁছে যায় তখন মনোহর তার কাছে এসে তার উপর অ্যাটাক করার চেষ্টা করতে থাকে। তাদের দুজনের মধ্যে খুবই ভয়ঙ্কর লড়াই হতে থাকে। এই সময়ের মধ্যে সঞ্জনা অঞ্জনাকে খোঁজার চেষ্টা করতে থাকে। এই সময়ের মধ্যে মনোহর লিফটকে ব্যবহার করে নিচে যাওয়ার চেষ্টা করতে থাকে যাতে সে সঞ্জনাকে শুট করে মেরে দিতে পারে, কিন্তু অরবিন্দ সঞ্জনাকে নিজের গান দিয়ে বলতে থাকে লিফট থেকে মনোহর নিচে আসছে, এই জন্য লিফট খোলা মাত্রই তাকে শুট করে দিও। সঞ্জনা এখানে পুরোপুরি ভাবেই ভয়ের মধ্যে ছিল। এই জন্য যখন লিফটের দরজা খুলে যায় তখন সে কোন রকম চিন্তা ভাবনাকে না করেই গুলি চালিয়ে দেয়, যেখানে সামনে মনোহর নয় বরং অঞ্জনা ছিল। অর্থাৎ সঞ্জনা এই জায়গার মধ্যে নিজের বোন অঞ্জনাকেই শুট করে দেয়। এটিকেই দেখার পর সঞ্জনা কাঁদতে শুরু করে দেয়, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে এন্ট্রি হয়ে যায় কুমারের। সে অরবিন্দকে বলতে থাকে অনেক হয়ে গেছে তোমার নাটক, এবং আমি খুব ভালোভাবেই জানি বেঞ্জামিন আসলে আর কেউ নয় বরং তুমিই হলে বেঞ্জামিন। এই কথাকে শোনার পর অরবিন্দ অবাক হয়ে যায়। কুমার এখানে বলতে থাকে
বেঞ্জামিন যখন তার উপরে অ্যাক্সিডেন্ট করিয়েছিল তখন সে ওই সময়ের মধ্যে আমাকে মারতে চাইছিল না। সে আমার খারাপ অবস্থাকে দেখে আমাকে হসপিটালের মধ্যে পাঠিয়ে দেয়। এরপরে সে ওই জায়গা থেকে চলে যায়, কিন্তু আমি তার গায়ের মধ্যে এক প্রকারের লাইটারকে দেখতে পেয়েছিলাম এবং কিছুক্ষণ আগে যখন আমি তোমাকে ডেকে নিয়েছিলাম তখন আমি সেম লাইটারকেই তোমার কাছে দেখতে পাই, যার ফলে আমার ডাউট চলে যায় তোমার উপরে। এরপরে আমি তোমার অতীতকেও জানার চেষ্টা করি, যেখানে আমি জানতে পারি যে তুমি প্রথমে একটি খ্রিস্টান ছিলে, কিন্তু পরে তোমাকে একটি হিন্দু ফ্যামিলি অ্যাডপ্ট করে নেয় এবং তখন থেকে তুমি নিজের নাম অরবিন্দ রেখে দাও। এবং তুমি যখন নিজের ঘরের মধ্যে ছিলে না, আমি তখন তোমার ঘরের মধ্যে পৌঁছে যাই, যেখানে আমি বেঞ্জামিন এবং ফ্রান্সিসের ফটোকে দেখে আমার সন্দেহ সত্যিতে পরিবর্তন হয়ে যায়। তুমি আসল বেঞ্জামিন বলে। আসলে এখানে অরবিন্দ জেনে বুঝেই সঞ্জনাকে গুলি চালানোর জন্য বলে দেয়, যাতে বাকি সমস্ত জুরবাদের মতো সঞ্জনাও নিজের হাতের সাহায্যে অঞ্জনাকে মারতে পারে। সঞ্জনা অরবিন্দকে ভালোবাসতো, কিন্তু এখন সঞ্জনা জানতে পেরে যায় যে অরবিন্দ কতটা খারাপ মনের মানুষ। এখানেই আসলে আমরা জানতে পারি যে মুভির মেন হিরো আসলে মেন ভিলেন ছিল। এরপরে অরবিন্দের কাছ থেকে সবকিছু জিজ্ঞাসা করা হতে থাকে। এখানে অরবিন্দ বলতে থাকে মনোহরের এখানে কোনো কিছুই ভুল নেই, আমি তাকে এখানে বেঞ্জামিনে পরিবর্তন হওয়ার জন্য বলেছিলাম এবং সে যদি না বলতো তাহলে আমি তাকে ধমকি দিয়েছিলাম আমি তার ছেলেকেই মেরে দেব। আমি নিজের সমস্ত ক্রাইমকেই মেনে নিলাম। বেঞ্জামিন অর্থাৎ অরবিন্দ নিজের সমস্ত ক্লাসমেটকেই মেরে দিয়েছিল, যারা ওই সময়ের মধ্যে ফ্রান্সিসকে মারার জন্য দোষী ছিল। এরপরে কোর্ট অরবিন্দকে মৃত্যুর সাজা শুনিয়ে দেয়। এরপরে যখন সবকিছুকে নিয়ে ইনভেস্টিগেট হচ্ছিল তখনই কুমারের সাথে একটি লোকের ধাক্কা লেগে যায়। কুমার ওই লোকটিকে দেখে বলতে থাকে, তুমি তো আসলে হলে সেই লোকটি যে ডাকাতি করেছিলে, কিন্তু তুমি জেল থেকে বাইরে কেমন ভাবে এলে? তোমাকে এই জায়গা থেকে কে ছেড়েছে? তখন ওই লোকটি বলতে থাকে, না না স্যার, সে তো আমার ভাই ধীরেন ছিল, যাকে আপনারা তাকে জেলের মধ্যেই বন্দি করে রেখেছেন। আমি তো হলাম ধীরাজ, তার জুড়বা ভাই। এই কথাকে শোনার পর কুমার পুরোপুরি ভাবে অবাক হয়ে যায়। তখনই তারা মনে করতে থাকে বেঞ্জামিন যাকে বলে ধীরেনকে মেরেছিল সে আসলে কে ছিল। কুমার যখনই জেলের মধ্যে এসে যায় তখনই সে অরবিন্দকে দেখতে পেয়ে যায়, যে ধীরেনকে এখানেই মেরে দেয়, যেটিকে আমরা আগে দেখতে পেয়েছিলাম। এখানে অরবিন্দ নিজের প্ল্যানকে বলতে শুরু করে। সে বলতে থাকে, তুমি যে লাইটারটিকে দেখেছিলে, আমি জেনে বুঝে ওই লাইটারটিকে তোমাকে দেখাতে চেয়েছিলাম, যাতে তুমি আমার উপরে সন্দেহ করতে পারো এবং যাতে তুমি আমার সত্যতাকে জেনে জেলের মধ্যে ঢুকিয়ে দিতে পারো। কারণ আমার শেষ শিকার ধীরেন জেলের মধ্যেই উপস্থিত ছিল, কিন্তু আমি আমার সমস্ত ক্লাসমেটের সম্বন্ধেই সবকিছুই জানতাম না। এরপরে দীপিকা যখন আমাকে সমস্ত ক্লাসমেটের ডিটেলস কে দিয়ে দেয় তখন আমি জানতে পেরে যাই যে ধীরেন তো আসলে সেই লোকটি ছিল যাকে আমি জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম এবং এই জন্য আমি পুলিশ হয়ে তো জেলের মধ্যে ঢুকতে পারতাম না। এই জন্য আমি এমনি একটি ডেড বডিকে জ্বালিয়ে দিই। ফ্রান্সিসকে হারানোর পর থেকেই আমি মন বানিয়ে নিয়েছিলাম যে আমি যতক্ষণ না পর্যন্ত সবাইকে মেরে দিচ্ছি আমি শান্ত থাকবো না। এই জন্য আমি পুলিশের পড়াকেও পড়েছি, যাতে আমি নিজেরই কেসকে নিজেই সলভ করতে পারি এবং এই জন্য আমি জেনে বুঝেই শুভঙ্করকে পরে মেরেছিলাম, যাতে তার সার্জারি প্লেটের সাহায্যে তাকে না কেউ চিনে যেতে পারে। এবং আমি খুব ভালোভাবেই জানতাম তুমি এই কেসকে সলভ করতে পারবে না, এই জন্য আমি এই কেসকে সলভ করার জন্য পেয়ে যাব এবং এখন আমার জীবনের ইচ্ছে পূর্ণ হয়ে গিয়েছে এবং আমি এক এক করে সবাইকেই মেরে দিয়েছি। এই কথাকেই বলার পর অরবিন্দ অনেকগুলোই ঘুমের ওষুধকে খেয়ে নিয়ে নিজেকেই মেরে দেয়, যাতে সে মারা যাওয়ার পর নিজের ভাইয়ের সাথে দেখা করতে পারে। কিন্তু মারা যাওয়ার আগে অরবিন্দ বলে দিয়েছিল ডক্টরকে তার হার্টটি হলো পারফেক্ট মনোহরের হার্টের মধ্যে ট্রান্সফার করার জন্য। এই জন্য অরবিন্দ মারা যাওয়ার জন্য তার হার্টকে মনোহরকে দিয়ে দেওয়া হয়, যাতে সে তার ছেলের সাথে নিজের পুরো জীবনকে কাটাতে পারে, যাতে সে তেমনটা দুঃখ না পায় যেমন দুঃখকে অরবিন্দ নিজের ভাইকে হারিয়ে পেয়েছিল। এরপরে মনোহর নিজের ছেলের সাথে প্রত্যেকবারই ফ্রান্সিস এবং বেঞ্জামিনের কবরের কাছে ফুলকে চড়াতে আসে, এমনকি সে তাদের জন্য প্রার্থনাকেও করে। বেঞ্জামিনের কবরকে ফ্রান্সিসের কবরের পাশেই দেওয়া হয়েছিল। এর সাথে বেঞ্জামিন দীপিকাকেও একটি লেটার পাঠিয়ে দেয়, যার মধ্যে লেখা ছিল মা, কারণ দীপিকা তাদের জীবনে মা হিসাবেই এসেছিল। এটিকেই দেখার পর দীপিকা কাঁদতে শুরু করে দেয় এবং এর সাথে এই মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।